নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই ট্রাভেল উইথ স্বাগতার একটা নতুন এপিসোডে। উত্তরপ্রদেশের রাজধানী শহর লখনৌ তার স্থাপত্যের জন্য নবাবের শহর বলে পরিচিত। এর আগের এপিসোডে আমরা আলোচনা করেছি লখনৌ শহরে অবস্থিত বিভিন্ন পার্কগুলির সম্বন্ধে এবং লখনৌতে গিয়ে আমরা হোটেল গোল্ডেন স্কাইতে উঠেছিলাম সেই ব্যাপারে। আর আজকের এপিসোডে আমরা কথা বলবো পুরনো লখনৌ সৌন্দর্যের ব্যাপারে। আজকের এই এপিসোডে থাকবে লখনৌ জু, শাহী বাউলি এবং লখনৌর বিখ্যাত ভুল ভুলাইয়া, এছাড়াও বড়াই ইমামবাড়া এবং ছোটা ইমামবাড়া এবং রুমি দরওয়াজার বিভিন্ন গল্প এবং লখনৌর বিখ্যাত টাঙ্গা রাইড তো আছেই। ভ্রমণের দ্বিতীয় দিন সকালে আমরা আমাদের হোটেল থেকে ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, ছোলে ভটুরে এবং এগ অমলেট, এছাড়াও চিকেন স্যান্ডউইচ। খাবার খুব ভালো ছিল। পর আমাদের দ্বিতীয় দিনের সাইট সিনিং এর যাত্রা শুরু হয়। সাইট সিনিং এর জন্য আমরা আবারও একটি উবের অটো ঠিক করি এবং প্রথমেই আমরা যাত্রা করি লখনৌ জু এর দিকে। এর জন্য উবের অটো নিয়েছিল 80 টাকা। লখনৌ জুতে পৌঁছে আমরা দেখি অস্বাভাবিক রকম ভিড় হয়েছে এবং বিরাট লাইন পড়েছে। আসলে লখনৌ শহরে একটা জিনিস লক্ষ্য করছিলাম যে ওইখানে স্কুলের ছাত্রছাত্রীদের সমস্ত রকম পার্কে এবং জুতেও নিয়ে আসা হয় শনি রবিবারে। যাই হোক, বেশ অনেকটাই লাইন দিয়ে 10-15 মিনিট পরে আমরা আমাদের টিকিট হাতে পাই। টিকিট মূল্য ছিল মাথা পিছু 50 টাকা করে। এরপর আমরা জুতে প্রবেশ করি। জুয়ের বাইরে এরকম বেশ সুন্দর সুন্দর অনেক কিছু খাবার পাওয়া যাচ্ছিল। আমরা এখন এসেছি লখনৌ জুতে। এখন আমরা সবাই এন্টার করলাম। হাতের মধ্যে এরকম ব্যান্ড লাগিয়ে দিচ্ছে। আগে দেখি কি কি দেখা যায়। জুতে এন্টার করেই দেখতে পাই বেশ একটা সুন্দর সেলফি পয়েন্ট, যেখানে লেখা ছিল লখনৌ জু। তাছাড়াও জেব্রা, জিরাফ, টাইগার এইসব অনেক পশুর বিভিন্ন স্ট্যাচু বানানো ছিল। আর যেটা মূল আকর্ষণ আমার মনে হয়েছে সেটা হলো লখনৌ জুয়ের এই টয় ট্রেনের ব্যবস্থা। আমার মনে হয় লখনৌ জুয়ের মতো আমাদের কলকাতা চিড়িয়াখানাতেও এইরকম একটা টয় ট্রেনের ব্যবস্থা খুব প্রয়োজন। এই টয় ট্রেনটি লখনৌ জুটা সমস্ত অংশটাকেই বেশ সুন্দরভাবে ঘুরিয়ে দেখিয়ে দেয় একটি বারের মধ্যে। তাতে হার্ডলি সময় লেগেছিল 20 থেকে 25 মিনিট। আর এই রাইডটা ছিল বেশ সস্তা, মাত্র 25 টাকার টিকিট কেটে আমরা এই টয় ট্রেনে চেপে পড়েছিলাম। আমার মেয়ে হাই করছিল। টয় ট্রেন চলতে শুরু করাতে সবাই খুব এক্সাইটেড হয়ে পড়ে যে কি কি পশু আমরা রাস্তায় যেতে যেতে দেখতে পাবো। আর এই টয় ট্রেনের যাত্রাপথটাও কিন্তু ছিল বেশ ইন্টারেস্টিং। অর্থাৎ যাত্রাপথে এইরকম বেশ অনেকগুলো টানেল বানানো ছিল, আর সেই টানেলের মধ্যে দিয়ে টয় ট্রেনটা যাচ্ছিল। আমার মেয়ে তো খুব মজা পেয়েছে যখন এইরকমগুলো হচ্ছিল। জুতে আমরা বেশ অনেক ধরনের পশু পাখি দেখতে পেয়েছিলাম। পশুর মধ্যে ইয়েলো অ্যান্ড হোয়াইট টাইগার, তাছাড়া জলহস্তি, তাছাড়াও অনেক ধরনের মাংকি, তারপরে এক জায়গায় শিম্প্যাঞ্জি, এরম অনেক পশু দেখতে পাই। আর পাখিদের মধ্যে মাকাও পাখি তো অনেক ধরনেরই ছিল। এছাড়াও ছোট বড় নানান পাখির খাঁচা কিন্তু এই লখনৌ জুতে আপনারা দেখতে পাবেন। যাত্রাপথে এরকম একটা ব্রিজের উপর দিয়ে আমরা যাই, তারপরেই দেখতে পাই কুমিরের জায়গা, যেখানে অনেকগুলো কুমির শুয়েছিল। চাইলে আপনারা পায়ে হেঁটেও পুরো লখনৌ জুটা ঘুরে দেখতে পারেন। এরপর আসে টাইগারের জায়গা। এই হোয়াইট টাইগারটা বেশ প্রাণোচ্ছলভাবে সেদিনকে ঘোরাঘুরি করছিল। টয় ট্রেন থেকে সবাই টাইগারটাকে দেখে খুব আনন্দ পেয়েছে। যখন কোনো পশু প্রমিনেন্টলি দেখা যাচ্ছিল তখন কিন্তু টয় ট্রেন দাঁড়িয়ে যাচ্ছিল সেই জায়গায়, যাতে সব লোক পশুটাকে ভালোভাবে দেখতে পায় সেই জন্য। আমরা মোটামুটি বেলা 1টা নাগাদ চিড়িয়াখানাতে প্রবেশ করেছিলাম এবং 2টো বাজতেই কিন্তু আমরা পুরো চিড়িয়াখানাটাই ঘোরা মোটামুটি কমপ্লিট করে ফেলেছিলাম। চিড়িয়াখানার মধ্যে একটা অংশে এইরকম যুদ্ধ বিমানের রেপ্লিকা বানানো ছিল।
এখানে একটা এয়ারক্রাফট মিউজিয়ামও ছিল, কিন্তু আমরা সময় না পাওয়ায় সেখানে যেতে পারিনি। আসলে আমরা যখন ট্রেনে করে হরিদ্বার থেকে লখনৌ আসছিলাম, তখন লখনৌরই এক বাসিন্দার সাথে আমাদের দেখা হয়েছিল, যিনি আমাদের লখনৌ জুটা অবশ্যই দেখার জন্য রেকমেন্ড করেছিলেন। তাই লখনৌ জুটা আমাদের ঘোরার তালিকায় না থাকলেও আমরা আমাদের ঘোরার তালিকায় এটিকে যুক্ত করি। এরপর টয় ট্রেন ধীরে ধীরে নিজের গন্তব্যস্থলে পৌঁছে যায় এবং আমরা টয় ট্রেন থেকে অবতরণ করে যাই। টয় ট্রেন থেকে বাঘ দেখে আমার মেয়ের মন ভরে না, তাই ওর বাবা ওকে আবার সামনে থেকে গিয়ে বাঘটা দেখিয়ে আনে। সত্যি সাদা বাঘটা সেদিনকে খুব প্রাণোচ্ছল ছিল। এরপর একটা চিলড্রেন্স পার্কে আমরা যাই, যেখানে সিস, সুইং, স্লাইড, অনেক রকম বাচ্চাদের খেলার জিনিস ছিল। তবে খারাপ লাগে বড়রা যখন সেগুলো ব্যবহার করছিল সেইটা দেখে। বড়দের ব্যবহার করার কারণে পার্কের অনেক কিছুই ভেঙে গেছিল। যাই হোক, এরপর আমরা সেলফি পয়েন্টে গিয়ে বেশ কিছু সেলফি তুলি এবং ধীরে ধীরে এক্সিট পয়েন্টের দিকে অগ্রসর হই। আপনারা লখনৌ বেড়াতে গেলে জুটা নিজের ভ্রমণ তালিকায় রাখতেই পারেন। বিশেষ করে যদি আপনার সাথে কোনো ছোট বাচ্চা থাকে, তাহলে কিন্তু সে কিন্তু বেশ এনজয় করবে জুয়ের এই ছোট্ট ট্রিপটা। লখনৌ জু আমার কাছে কিন্তু 10-এ 10। এরপর আমরা লখনৌ জুয়ের বাইরে বেরোই এবং সেইখান থেকে একটি টোটো আবার বুক করি, যেটা করে আমরা চলে যাই বড় ইমামবাড়ার দিকে। বড় ইমামবাড়া যাওয়ার রাস্তায় আমরা হসরতগঞ্জের মধ্যে দিয়ে যাই। বলা হয় হসরতগঞ্জ হলো আমাদের কলকাতা শহরের এসপ্ল্যানেড এরিয়ারই মতো। এই এরিয়াতে দেখলাম সমস্ত রকম ব্র্যান্ডেড দোকানগুলি অবস্থিত। এছাড়া এখানেই লখনৌ শহরের নামকরা সমস্ত রকম দোকান, যেমন ধরুন তুন্ডে কাবাবি, রাস্তার খান, নসি জান ইত্যাদি অনেক রকমের খাবার দোকানগুলি গড়ে উঠেছে। 25 মিনিটের মতো রাস্তা ক্রস করে আমরা পৌঁছে যাই নবাবের শহরের সবথেকে সুন্দর স্থাপত্যের সামনে, যেটা বড় ইমামবাড়া নামে পরিচিত। সাধারণত লখনৌ শহর বললে আমাদের মনে যে নামটা প্রথমেই আসে সেটা হলো ভুলভুলাইয়া, আর এই বড় ইমামবাড়ার মধ্যেই আছে সেই ভুলভুলাইয়া। বলা হয় ভুলভুলাইয়ার মধ্যে রাজা রানী লুকোচুরি খেলতেন, আর এই বড় ইমামবাড়া ছিল রাজা রানীর প্রেয়ার হল, অর্থাৎ এইখানে ওনারা নামাজ পড়তেন। এখনও কিন্তু বড় ইমামবাড়ায় নামাজ পড়া হয়। নামাজ যখন পড়া হয় তখন ইমামবাড়া বন্ধ থাকে। বিশাল একটা অঞ্চল জুড়ে এই ইমামবাড়াটা প্রতিষ্ঠিত হয়েছে। এইটা হলো বড় ইমামবাড়া। এই অঞ্চল থেকে খানিকটা দূরে আছে ছোট ইমামবাড়া। বড় ইমামবাড়ার ভিতরের অংশের ভিডিও তোলা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ, কিন্তু তবু আমি আপনাদের জন্য রিস্ক নিয়ে একটু ভিডিও তুলেছি। এই বিশাল এরিয়া জুড়ে যে ইমামবাড়াটা গড়ে উঠেছে সেটার কিন্তু কোনো পিলার নেই, শুধুমাত্র এই মোটা মোটা দেওয়ালগুলোর উপরেই এই সমস্ত বড় বিল্ডিংটা দাঁড়িয়ে রয়েছে। ভাবলে আশ্চর্য লাগে। বড় ইমামবাড়ার সব থেকে আশ্চর্য ব্যাপার বোধহয় এইটাই। এই অংশের উপর দিকেই রয়েছে ভুলভুলাইয়া। এরপর আমরা এগিয়ে যাই শাহী বাউলির দিকে। শাহী বাউলির মধ্যে যেটা দেখলাম, বেশ কয়েকটা সিঁড়ির নিচে একটি দরজা। এই দরজাটির বাইরে ছিল তখনকার দিনের গোমতী নদী। এই গোমতী নদী দিয়ে যখন কোনো দস্যু এইখানে হামলা করত, তখন আগে থেকেই রাজা জলের মধ্যে সেই দস্যুগামী জাহাজের বা নৌকার ছবি দেখতে পেয়ে যেতেন। শাহী বাউলিটা আসলেই গড়ে উঠেছে রাজাদের সুরক্ষার জন্য। আর তারপরেই আমরা যাই সব থেকে বিখ্যাত ভুলভুলাইয়াতে। ভুলভুলাইয়ায় ঢুকেই আমরা দেখি অন্ধকার গলির মধ্যে দিয়ে, সরু রাস্তার মধ্যে দিয়ে আমাদের যেতে হচ্ছে এবং প্রত্যেককে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল। ভুলভুলাইয়ার এই যে দরজাগুলো, এইগুলো দিয়ে নিচের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, সেইটাই হলো বড় ইমামবাড়ার যে অংশে ছবি তোলা নিষিদ্ধ সেই অংশগুলো। ভুলভুলাইতে কিন্তু গাইড নেওয়া অত্যাবশ্যক। গাইড ছাড়া ভুলভুলাইয়াতে প্রবেশ নিষেধ। এই গাইড কিন্তু আপনারা পাবেন 100 টাকা মূল্যের বিনিময়ে।
তবে একটা কথা বলবো, ভুলভুলাইয়া ঘুরে দেখার জন্য পায়ের জোর লাগবে, কারণ এই ভুলভুলাইয়ার মধ্যে যে সিঁড়িগুলো আছে সেগুলো আমাদের রোজকার ব্যবহার করা এক একটা সিঁড়ির 4টে সিঁড়ির সমান উঁচু হয়। এইটা হলো ভুলভুলাইয়ার ছাদ, যেটা সবচেয়ে সুন্দর লাগছিল দেখতে। ভুলভুলাইয়ার ছাদ থেকে পুরো শহরটা দুর্দান্ত দেখতে লাগে। गोंद, बेल का शरबत, गन्ने का रस, गुड़ और जितना बेल का रस, शुद्धि चूना, सिंगाड़े का आटा, गोंद, बेल का शरबत, गन्ने का रस, गुड़ और जितना अनाज है, सब चने की दाल है, उड़द की दाल है, माश की दाल है, शहद, ये सब चीज़ों का वेटिंग में मटेरियल यूज कर लिया। उस जमाने में ये मोबाइल और टेलीफोन नहीं थे। इस टाइम पे जो पुलिस फोर्स को वॉयलेंस दिया जा रहा है, ये उस टाइम का वॉयलेंस तैयार हुआ था। जब एक सिपाही दूसरे सिपाही से बात करता था तो बीच का सिपाही उन बातों को फॉलो करता था। अगर इन दोनों की बातों में कोई भी बातें नवाब राजपूत के बारे में गलत या कोई भी साजिश हो गया तो बीच के जो लोग होते थे वो नवाब साहब तक के खबर पहुँचा देते थे। इसलिए ये कहावत इस बिल्डिंग से फेमस हो गई थी कि आहिस्ता बोलो, किसी की बुराई मत करो, दीवारों के भी कान होते हैं। আমাদের এই গাইড দাদা কিন্তু বেশ সুন্দরভাবে আমাদের কাছে সব এক্সপ্লেন করে দিচ্ছিলেন। তবে মাঝখানে আমার মেয়ে গান গেয়ে এমনই অবস্থা করেছে যে তার কথা পরিষ্কার আমার ভিডিওতে শোনা যায়নি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। এরপর আমরা ভুলভুলাইয়ার ছাদে উঠে যাই। ভুলভুলাইয়ার ছাদ থেকে এই এরিয়ার আশেপাশে ছোট ইমামবাড়া, পিকচার গ্যালারি, ক্লক টাওয়ার ইত্যাদি সব কিছু দেখা যায়। সেটাই আমাদের গাইড দাদা বুঝিয়ে দিচ্ছিলেন। তবে এখান থেকে বেরোনোর পর আপনাকে নিজেকেই টোটো বা টাঙ্গা বুক করে এই জায়গাগুলো ঘুরতে যেতে হবে। আর গাইড কিন্তু সেখানে আপনার সাথে আর থাকবে না। গাইড শুধুমাত্র এই ইমামবাড়ার মধ্যেই ভুলভুলাইয়া, শাহি বাউলি এই দুটো জায়গা আপনাদেরকে ঘুরে দেখিয়ে দেবে। বাকিটা দেখার জন্য যদি গাইড লাগে তাহলে পরবর্তীকালে আবার ছোট ইমামবাড়ায় গিয়ে আপনাকে গাইড নিতে হবে। তবে আমি বলবো ছোট ইমামবাড়ায় গাইড নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। ভুলভুলাইয়া ছাদের এই অংশগুলি থেকে একটি বারের জন্য লখনৌ শহরকে সুন্দরভাবে দুচোখ ভরে দেখে নিলাম। আমার অনেক দিনের শখ ছিল লখনৌ যাওয়ার। যবে থেকে আমি ফেলুদার বাদশাহী আংটি গল্পটা শুনেছি তবে থেকেই এই ভুলভুলাইয়া লখনৌর প্রতি আমার একটা টান তৈরি হয়েছিল। এরপর আমরা টাঙ্গা রাইড করে যাই বড় ইমামবাড়া থেকে ছোট ইমামবাড়ার দিকে। টাঙ্গা নিয়েছিল 100 টাকা। বড় ইমামবাড়া বাইরে বেরোলেই অনেক টাঙ্গা থাকে, সেখান থেকে একটি টাঙ্গা আমরা বুক করে নিই। এই টাঙ্গা আমাদেরকে বলে যে যাত্রাপথে রুমি দরওয়াজা দেখাবে, পিকচার গ্যালারি দেখাবে, তারপর ছোট ইমামবাড়ায় ছেড়ে দেবে। এইটাই ছিল রুমি দরওয়াজা, যেটা সামনে থেকে দেখতে 3টে দরজা আর পিছন থেকে দেখলে দেখা যায় একটাই বড় দরজা। এই রুমি দরওয়াজার সামনে গাদার পিকচারটি শুটিং হয়েছিল, সেইটা আপনাকে কিন্তু এইখানকার টাঙ্গাওয়ালা গল্প শোনাবেই। এইটা হলো রুমি দরওয়াজার সামনের অংশ, যেইখান থেকে দেখতে লাগে একটা বড় দরজা। রাইডটা কিন্তু আমি আমার বাচ্চা মেয়ের মন রাখতে নিয়েছিলাম। আমি পার্সোনালি পশুর পিঠে চড়ে ঘুরে বেড়ানো একদম পছন্দ করি না। तो ये अंग्रेज का हुआ, वेलकम नवाब का था और फंडिंग नवाब की थी और वेलकम अंग्रेज का था। ठीक है, चोटी के ऊपर आपको एक चिड़िया नजर आ रही होगी, ठीक है? हाँ। इसको दिशा सूची चिड़िया के नाम से जाना जाता था। लोग कहते थे ये 35 kg की सोने की चिड़िया हुआ करती थी, ठीक है? लेकिन जब अंग्रेज हमारा भारत छोड़ रहे थे तो उन्होंने असली चिड़िया उतार के यहाँ पे साधारण चिड़िया को टिका दिया। টাঙ্গা দাদা গল্পে বললেন ক্রকটারের ওপরে সোনার পাখিটা নিয়ে ইংরেজরা পালিয়ে গেছিল। সত্যি ইংরেজরা আমাদের ভারতবর্ষের কত সম্পত্তি না লুট করে নিয়েছে। এরপর আমরা কিছু ছবি তুলি টাঙ্গার ওপর আর ছোট ইমামবাড়ার দিকে রওনা দিই। ছোট ইমামবাড়ায় যখন ঢুকি তখন কিন্তু বেশ সন্ধে হয়ে এসছে। ছোট ইমামবাড়ার ডেকোরেশনটা আমার একটা তাজমহলের মতো লেগেছে। ছোট ইমামবাড়া কিন্তু বেশ নিয়ম কানুন স্ট্রিক্টভাবে ফলো করা হয়। সেখানে ঢুকতেই বলে দেওয়া হলো মাথায় ওড়না দিয়ে দেওয়ার কথা। আমরা যেই সময় গেছি পড়ন্ত বিকেলে, সেই সময় কিন্তু দারুণ এনজয় করেছি জায়গাটা স্নিগ্ধতা। এরপর আমরা ছোট ইমামবাড়া সংলগ্ন শাহী হামামে প্রবেশ করি।
করতে। এখানে বাথটাবের মতো করা আছে, সেইখানে আপনারা দেখুন ছোটা ইমামবাড়া থেকে বেরিয়ে ঠিক তার উল্টো দিকের একটি দোকান থেকে আমরা ইভিনিং স্ন্যাক্স গ্রহণ করি। আর এই দোকানের কাবাব ছিল দুর্ধর্ষ টেস্ট। প্রচুর ভিড়ে ঠাসা এই দোকানটার এনভায়রনমেন্টটাও ছিল বেশ ক্লাসিক। আমরা নিয়েছিলাম টিক্কা কাবাব, যেটা ছিল অসাধারণ স্বাদের। কলকাতাতেও টিক্কা কাবাব খেয়েছি, তবে এর স্বাদটা কিন্তু অন্য রকমই ছিল। আর একটা জিনিস ট্রাই করেছিলাম চিকেন শিক কাবাব, সেইটারও স্বাদ ছিল অনবদ্য। এরপর আমরা অটো করে হোটেলে ব্যাক করি। মোটামুটি 7:30টার সময় আমরা হোটেলে ব্যাক করেছিলাম। দুপুরবেলা 12টায় বেরিয়ে 7:30টার মধ্যে আমাদের পুরো ঘোরাটা কমপ্লিট হয়ে গেছিল এবং পুরো ঘোরাটাই আমরা অটো এবং টোটো করে ঘুরেছি এবং প্রত্যেকবার এক জায়গা থেকে এক জায়গায় যাওয়ার জন্য আলাদা আলাদা করে অটো বা টোটো আমরা ভাড়া করেছি। পুরোপুরি একদিনের জন্য কোনো অটো আপনারা রিজার্ভ করতে যাবেন না, সেই ক্ষেত্রে কিন্তু ভাড়াটা বেশি পড়ে যাবে। আমি সাজেশন দেব একবার ছেড়ে খেপে আপনারা অটো বা টোটো নিন, তাহলে ভাড়া কম পড়বে। এরপর আমরা আমাদের রুমে ফিরে যাই। সারাদিনের টায়ার্ডনেসের পরে শুধুমাত্র একটা ফ্রেশ লাইম সোডা আর আমার ফেভারিট চকলেট আইসক্রিম দিয়েই আমাদের দিনটা শেষ হয়। আমার মেয়ের সাথে কিছু খুনসুটি করার পরই লখনৌর দিন 2 আমাদের সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যায়। তবে লখনৌ শহরে কিন্তু আমরা আরও একটা দিন কাটিয়েছিলাম। সেই দিন আমরা কী করেছিলাম দেখার জন্য নজর রাখুন আমার আপকামিং ভিডিওজে। এইরকম সুন্দর সুন্দর ঘোরার ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে ফেলুন। বাই বাই ফর নাও।